ঘর হতে পা বাড়িয়ে ভূগোলের সীমা ছাড়িয়ে কত প্রিয়জন হয় পরবাসী। সেই সব প্রিয়জন কে কোথায় আছে কেমন, চলো না একটু খোঁজ নিয়ে আসি। কিছু সুখ কিছু কথা, কিছু হাসি কিছু ব্যথা, কিছু জানা কিছু অজানার সন্ধানে বেঁধে নেই তারে প্রবাস মেলার মামুদ। সুপ্রিয় দর্শক, দেশের সীমার ভেতরে না থেকেও দেশ যাদের হৃদয়ে জুড়ে থাকে তারাই প্রবাসী। প্রবাসী বাংলাদেশিদের নিয়ে বাংলাদেশ টেলিভিশনের নিয়মিত আয়োজন প্রবাস মেলায় আপনাদের সকলকে জানাচ্ছি সাদর আমন্ত্রণ। প্রবাসে থেকেও হৃদয়ে সবসময় থাকে বাংলাদেশ, কণ্ঠে থাকে বাংলা গান। এবারে শুনব একটি গান। কিছু স্বপ্ন নিয়ে দূরে সুরে সুরে ভেসে চলে যা ওরে আমার বাউল যারে। কিছু স্বপ্ন নিয়ে দূরে সুরে সুরে ভেসে চলে যা ওরে আমার ছড়িয়ে দিতে চাই বাউল যারে। কিছু স্বপ্ন নিয়ে দূরে সুরে সুরে ভেসে চলে যায় ওরে আমার বাউল। দেখি শালুক দিয়ে ঢাকা হিজল বনে ছায়াতে ঘুম ফাঁকা, দোয়েল ভেঙে সবুজ ডালে ডালে শিশির ঝরা খেয়ালি সকালে নীল সীমানা মেলে ডানা আর হাতছানি ডাক পাঠা বাউল।
যেতে চায় বাউল মন। যারে কিছু স্বপ্ন নিয়ে দূরে সুরে সুরে ভেসে চলে যায় ওরে আমার বাউল মন। প্রবাস মেলা। সুপ্রিয় দর্শক, প্রবাস মেলার এই আয়োজনে প্রবাস থেকে আগত অতিথিদের সাথে আমরা বিভিন্ন বিষয় নিয়ে কথা বলি নিয়মিত। আজও তার ব্যতিক্রম নয়। আজও দুজন আছেন অতিথি আমাদের মাঝে। আছেন মোহাম্মদ আবুল কালাম আজাদ খোকন, অস্ট্রেলিয়া সিডনি প্রবাসী, এবং আছেন ঝন্টু খান, তিনি ইতালি প্রবাসী। আপনাদের দুজনকেই আন্তরিকভাবে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা আমাদের এই আয়োজনে সময় দেবার জন্য। আপনাকে দিয়েই শুরু করি। আপনি তো দীর্ঘ প্রায় 24 বছর ধরে আছেন ইতালিতে এবং ব্যবসায় জড়িত আছেন এবং তার পাশাপাশি বিভিন্ন সামাজিক কাজেও জড়িত আছেন। এবং আপনি বলছিলেন যে আপনি যারা এখান থেকে স্টুডেন্ট হিসেবে যেতে চায় তারা বিভিন্ন সময়ে বিভিন্ন প্রতারণার শিকার হন এবং অনেক সময়, সব সময় যে হন তা নয়, কিন্তু বিভিন্ন সময় হন, এবং এই প্রতারণার শিকার যাতে না হতে হয় সেক্ষেত্রে কী ধরনের আসলে তাদের সচেতনতাটা জরুরি? বাংলাদেশ থেকে যারা স্টুডেন্ট হিসাবে যেতে চায় ইটালিতে, এখন এর পূর্বে এরকম ছিল না, এখন মোটামুটি অনেক জায়গা থেকেই শুরু হয়ে গেছে। ইউরোপের বিভিন্ন দেশে যেরকমটা অস্ট্রেলিয়া, লন্ডনে যাচ্ছে, ইটালিতেও পাশাপাশি ইটালিতে এখন ওরকম বেশ কিছু যাচ্ছে তা না, মাত্র শুরু হচ্ছে। আশা করি এখন বর্তমান যেই সময়, এই সময় বাংলাদেশও লেখাপড়ায় অনেক উপরের দিকে যাচ্ছে। বাংলাদেশে আমাদের ছেলেমেয়েরা, আমাদের সন্তানরা, তারাও প্রবাসে বিভিন্ন দেশে যাবে, তার পাশাপাশি ইটালিতে যাবে। তবে সেই ক্ষেত্রে আমার মনে হয় যারা ওয়েবসাইট ফলো করে, একদম মেন সিটি যেগুলো আছে যেমন রোম, মিলান, এইসব ইউনিভার্সিটিগুলোতে তারা যদি না অ্যাপ্লাই করে বাহিরের সাইটগুলো যেগুলো আছে, যেমন ইটালিটা তো অনেক প্রায় আয়তনের ক্ষেত্রে বাংলাদেশের থেকে প্রায় 7টার সমান লম্বা হবে। ছোট ছোট যে প্রভিন্সগুলো আছে ওখানে যদি তারা আবেদন করে, সুযোগ সুবিধার মান প্রায় সেম, আর সার্টিফিকেট তো একই। আমার মনে হয় সেটা সুবিধা হবে যদি তারা বাহিরের সিটিগুলোতে তারা অ্যাপ্লাই করে, তাহলে সহজ এবং সুন্দরভাবে তারা ওখানে যেতে পারবে। আর যাওয়ার পরে তো যারা কাজ করতে ইচ্ছুক, প্রথম অবস্থায় কিছুদিন ওখানকার আইন অনুসারে কিছুদিন তাদের লেখাপড়া কন্টিনিউ করতে হবে। তারপর পরবর্তীতে পার্ট টাইম কাজ করার সুযোগ থাকে। এটা সারা বহির্বিশ্বের সব জায়গায় থাকে এই জিনিসগুলো, যে যারা লেখাপড়া করতে যায় সবার তো আর একই রকম সামর্থ্য থাকে না যে বাংলাদেশ থেকে বাবা মা টাকা পাঠাবে আর তারা লেখাপড়া করবে। অনেকে ওখানে যায় যে ওই লেখাপড়ার পাশাপাশি তারা পার্ট টাইম জব করার জন্য চেষ্টা করলে বিশ্বের কোথাও কাজ ছাড়া কেউ থাকে না, যারাই যায় কাজ পেয়ে যায়। এবং আপনারা শুনে খুশি হবেন, আমি শরীয়তপুরের সন্তান, নড়িয়ার। আমাদের নড়িয়ারই একটি ছেলে এই তো দু মাস আগে ইটালিতে যে ক্যারাবিনিয়ারি যে একটা সোর্স আছে, যেটা পুলিশের থেকে উপরের আরেকটা অংশ, ওখানে আমাদের নড়িয়ার একটি ছেলে, সে এই ক্যারাবিন অফিস চাকরি পেয়েছে এবং খুব ভালো পর্যায়ে আছে। আশাবাদী আগামী 2-4-5 বছর পরে ইটালিতে বাংলাদেশি যারা আছে আমাদের সন্তানরা, তারা খুব ভালো কোনো একটা পর্যায়ে চলে যাবে, যেটা হবে আমার মনে হয় লন্ডনের পরে মানে ইটালিটাই হবে দ্বিতীয় একটি দেশ ইউরোপের মধ্যে, যেখানে বাংলাদেশিরা বিভিন্ন জায়গায় বিভিন্ন সেক্টরে প্রতিনিধিত্ব করবে। আবারও আপনার কাছে আসবো, তার আগে আপনার কাছে একটু জানতে চাইছি, আপনি তো অস্ট্রেলিয়ায় একজন সোশ্যাল ওয়ার্কার হিসেবে কাজ করছেন এবং সাংবাদিকতা পেশার সাথেও জড়িত এবং আরও অনেক পেশার সাথেই আপনি জড়িত আছেন। সোশ্যাল ওয়ার্ক করছেন কাদেরকে নিয়ে, বাঙালিদের না মাল্টিকালচারাল সকলকে নিয়েই? ওখানে আমি মাল্টিকালচারাল কমিউনিটিতে কাজ করি। শুধুমাত্র বাঙালি নয়, অস্ট্রেলিয়ান, নেপালিজ, ইন্ডিয়ান, ফিজিয়ান, চাইনিজ সবাই আমাদের সাথে আছেন। বাঙালিদের একটু আমরা বেশি দেখাশোনা করার চেষ্টা করি।
সামাজিক কোনো প্রতিবন্ধকতা থাকলে আমাদেরকে যদি জানানো হয় তাহলে আমরা সংগঠনের মাধ্যমে তাদের সমস্যাগুলো সমাধান করার চেষ্টা করি। সবার সমস্যা সমাধান করা যাবে না, যারা আমাদেরকে চিনে জানে বা পরিচিত হয় বা নক করে যে আমি এই সমস্যাটা পড়েছি, আমি পারলে বা আমার সংগঠন পারলে আমরা করি, বা অন্য সংগঠন যদি সেটা সুযোগ থাকে সেটা করে। কোন বয়সী এবং কোন শ্রেণীকে আপনারা অ্যাওয়্যার করেন এই ক্ষেত্রে? সব রকমের বয়সেরই যাদের প্রয়োজন বোধ হয় তাদেরকে নিয়ে। কাজ করতে গিয়ে কি মনে হয়েছে ওখানে যারা বাংলাদেশি আছেন তাদের ক্ষেত্রে এই অ্যাওয়ারনেসটা কতটুকু কার্যকর হচ্ছে? কিছু কিছু প্রোগ্রাম হয়, যারা আমন্ত্রিত থাকেন তারা অনুষ্ঠানে আসেন, ফটো সেশন করেন, সেলফি তোলেন, হ্যাঁ, যারা বিশেষ অতিথি প্রধান অতিথি আছে তাদের সাথে ছবি তোলেন, এই পর্যন্ত সীমাবদ্ধ থাকেন। আর কিছু আছেন না আসলেই কাজ করতে চায় তৃণমূল পর্যায়ে, সেটাও আছে, সব শ্রেণীর মানুষই আছেন। তবে আমি যেটা দেখেছি আমার মেন ফোকাস হলো পরিষ্কার পরিচ্ছন্নতা, ক্লিন আপের উপরে। তো এইটাতে যখন আমি ভলেন্টারি খুঁজি তখন খুব সীমিত সংখ্যক ভলেন্টারি পাই। সবাই আসলে চায় কি আপনার পরিপাটি হয়ে কোনো প্রোগ্রামে যাবে, এইটা তাদের পছন্দ। কিন্তু যখন ওই অর্গানাইজেশনের টি শার্ট পরে রাস্তা সুইপ করবে, রাবিশ পিক করবে, এইটা ওই সময় তাদের ব্যস্ততা চলে আসে, বলে সরি ভাই আমার কিন্তু আরেকটা ওখানে তো কমিটমেন্টস ওইসব আছে। দেশে তো কোনো কাজই আসলে ছোট করে দেখা হয় না। স্টুডেন্টরা তো অনেকেই এ ধরনের কাজ করে নাকি করে না? স্টুডেন্টরা এদের সময়টা কম থাকে, ইউনিভার্সিটি থাকে বা কাজে ব্যস্ত থাকে, তারপর নিজের রান্না করতে হয়, অতটা সুযোগ পায় না। কিন্তু বললে মাঝে টাঝে এরা আসে। আর যারা ওখানে আপনার স্থানীয় লোকজন আছে, মানে সিটিজেন যারা, এরা করতে পারে, এরা সময় দিতে পারে। আমি আশাহত হই যখন তারা ডাকলে, আমি মনে করেন 20-25 জনকে ডেকেছি, দেখা গেল যে 10-15 জন আসছে, বাকিরা আসে নাই, মানে মিথ্যায় এক্সকিউজ দিতেছে, তখন খারাপ লাগে। আপনাদের নবধারা সংগঠন আরও কাদের সাহায্য পান? ওখানে বাংলাদেশের অ্যাম্বাসেডার যারা আছেন তাদেরও সাহায্য পান কিনা সে বিষয়ে আপনার কাছে আবারও আসবো। তার আগে আপনার কাছে একটু জানতে চাইছি যে আপনি বলছিলেন যে যারা স্টুডেন্ট হিসেবে যেতে চায় তাদের একটা বেশ ইতিবাচক সম্ভাবনার কথা আপনি বললেন, কিন্তু যারা ইতালিতে কাজের উদ্দেশ্যে কিংবা থাকার উদ্দেশ্যে এখান থেকে যায়, দীর্ঘ সময় ধরে আপনি আছেন, তো তাদের সমস্যাগুলো দেখবার জন্য ওখানে বাংলাদেশের যে অ্যাম্বাসি এবং অন্যান্য আপনারা কতটুকু সাহায্য সহযোগিতা করছেন? লিবিয়া এবং নদীপথে অনেক মানুষ মৃত্যু হয়েছে, কারণ তারা এই অসৎ উপায়ে যে অনেকেই নিঃস্ব হয়ে গেছেন। বিভিন্ন মাফিয়া চক্র থেকে শুরু করে লিবিয়া দিয়ে বিভিন্ন বায়ুপথে যেভাবে গিয়েছে। আমি আপনাদের মাধ্যমে সকলের কাছে আমি মিনতি করব, আপনারা আপনাদের সন্তানকে এভাবে পাঠাবেন না। কারণ যাদের ভাগ্য ভালো তারা তো গন্তব্যে পৌঁছতে পারে, যাদের ভাগ্য খারাপ সেটা অত্যন্ত নির্মম, তাদের অস্তিত্ব বিলীন হয়ে যায়। এটা আমার প্রথম সাজেশন যে আপনারা কেউ আপনাদের সন্তানদেরকে এভাবে ফেলে দিবেন না। আপনারা সুন্দরভাবে এখন বিভিন্ন কাজের মাধ্যমে বিভিন্ন সুযোগ সুবিধা বের হয়েছে, আপনারা ওইভাবে যান। আর ওভাবে গেলে কেউ না কেউ আপনাদের পাশে থাকে। বাংলাদেশি যেখানেই আমরা আছি কেউ কাউকে ফেলে দেয় না, কেউ মাটিতে ঘুমাসে না, একটা পর্যায়ে সে উঠে দাঁড়ায়। আমরাও যখন গেছি আমরা অনেক কষ্ট করছি, আমরা একটা পর্যায়ে আসার জন্য আমাদের অনেক পরিশ্রম, অনেক মেহনত করতে হচ্ছে। যেটা কিছুক্ষণ আগে আপনি বললেন যে ওখানে কোনো ভেদাভেদ নেই, যে পরিষ্কার পরিচ্ছন্ন করছে কোম্পানির মালিক হাত পরিষ্কার করে তাদের সাথে একসাথে এক টেবিলে বসে খাওয়া দাওয়া করছে। এই যে ডিস্টেন্সটা আমাদের দেশে প্লাস এশিয়ার মধ্যে হয়তো বা কিছু অনেক জায়গায় এটা আছে, কিন্তু ইউরোপ, আমেরিকাতে, অস্ট্রেলিয়াতে আমার মনে হয় এই জিনিসগুলো নেই, এই ভেদাভেদটা নেই। আর এম্বাসি সম্পর্কে যেটা আমি বললাম যে যেমন বাংলাদেশে শুধু রোম কেন্দ্রিক যে মেন এম্বাসি আছে, আর কনসুলার সার্ভিস আছে দ্বিতীয় অফিস মিলানে।
সেখানে আমাদের বাংলাদেশির লক্ষ লক্ষ মানুষ এখন ইটালিতে বসবাস করছে। আমি আপনাদের মাধ্যমে বাংলাদেশ সরকারের কাছে বিনীতভাবে অনুরোধ করব, আপনারা এই সার্ভিসের যে লোকবল আপনারা দেন, আমার জানা মতো আমি মিলান এম্বাসির সাথে প্রায় 4-5 বছর যাবত আমি আমার এলাকার মানুষদের যারা রিফিউজি ছিল তাদের আমি সহযোগিতা করছি। ওখানে পাসপোর্টের জন্য অনেক সমস্যার সম্মুখীন হচ্ছে এবং যারা এম্বাসিতে কাজ করছে তাদের সকাল 9টা থেকে রাত 9টা-10টা পর্যন্ত কাজ করতে হচ্ছে। তারপরে বাংলাদেশি মানুষ যারা অনেক দূর দূরান্ত থেকে যেতে হচ্ছে, কোনো সমাধান পাচ্ছে না। শুধুমাত্র 9-10 জন স্টাফ দিয়ে একটা কনসুলার অফিস বা একটি মেন এম্বাসি চলতে পারে না। তারপরে এখন আবার নতুন সংযোজন করছে বাংলাদেশে বিএমএটি কার্ড। একটা মানুষ ভিসা নিল, ভিসা পাওয়ার পরে সে ভিসা নিয়ে যাবে, তার যতটুকু যা কিছু ফর্মালিটিস দরকার গভর্নমেন্ট করে দিবে। আপনি দেখেন প্রত্যেকটা জায়গায় হয়রানির শিকার, কে বলবে কথা। ওখানে যাবেন একটা কার্ড করতে, ওখানে আপনার টাকা পেমেন্ট করতে হবে, টাকা পেমেন্ট করলে আপনি কিছুই করতে হবে না, ট্রেনিং। এগুলা একটা মানুষ আমাদের মৃত্যুর পরে ওখানে বিভিন্ন জায়গা থেকে টাকা কালেকশন করে পাঠাতে হয়। আসলে আমাদের দেখার মতো কেউ নেই। আমরা প্রবাস নামে একটা দেশে থাকি। আপনার কাছে একটু জানতে চাইছি যে আপনি তো অনেকগুলো কাজ করছেন এবং আপনার সংগঠন যেটার নাম হচ্ছে নবধারা, সেখান থেকে আপনি কাজ করছেন। আপনাদের সংগঠনে কতটুকু সাহায্য সহযোগিতা পাচ্ছেন যখন কোনো বাংলাদেশি কোনো বিপদে পড়ছে বা বিপদগ্রস্ত হচ্ছে তখন? দুবার সিটি কাউন্সিল থেকে গ্র্যান্ট পেয়েছিলাম, একটা কোভিডকালীন একটা ছোট্ট অ্যামাউন্ট, আর একটা হলো মেন্টাল হেলথের উপর। আমি ওই মেন্টাল হেলথের এডুকেটর, তো ওইটা এশিয়ার জন্য অনুদানের জন্য অ্যাপ্লাই করেছিলাম। এই 2টা অনুদান আমি পেয়েছিলাম। আর এমবেসি আমাদেরকে কোনো সাহায্য সহযোগিতা এই অনুদানের ব্যাপারে করে না। এটা হলো আমার অর্গানাইজেশন যদি রেজিস্টার্ড হয় গভর্নমেন্টের, তারপর বা বাৎসরিক 1 বার বা 2 বার তারা অনুদানের জন্য অ্যাপ্লিকেশন ওপেন করে, তখন যদি আমি সেটা ফর্মটা ফিল আপ করি বা আমার ক্রাইটেরিয়া পূর্ণ হয়, ওইটার সাথে যেমন সংগঠনের এই ইন্স্যুরেন্স থাকতে হয়, এরকম কিছু ক্রাইটেরিয়া আছে, ওগুলো ফিল আপ করার পর তারপর তারা যদি মনে করে রাইট আপ দিতে হয়, তারপর তারা যদি মনে করে যে কিছু দিবে, সেটা $1,000 হতে পারে, 5,000, 10,000 হতে পারে। তা আমি 2 বার পেয়েছি। এমবেসি থেকে কোনো কিছু বা সিডনি কনসুলেট জেনারেল অফিস এরা এগুলা দেখে না। এরা শুধুমাত্র খোঁজ রাখে যারা সাংবাদিক আছেন, কোনো সংবাদ পরিবেশন করতে হবে, পাবলিশ করতে হবে, তখন তারা ইমেল করে দেয়, যার যার ইচ্ছা সে পাবলিশ করলো সেই সংবাদপত্র বা অনলাইন পোর্টাল বা সাংবাদিক, এইটুকুই তাদের দায়িত্ব। আর এমবেসির ব্যাপারে একটু কথা বলতে হয়। এমবেসি বা কনসুলেট জেনারেল অফিস, আমরা যখন তাদের সাথে কন্ট্যাক্ট করতে চাই ফোনটা তারা রিসিভ করে না। এটা একটা আমাদের বড় রকমের সমস্যা। আর যখন আমরা একদিনের ছুটি নিয়ে ক্যানবেরাতে, মানে ক্যাপিটাল সিটি, ওইখানে যাই, 3 ঘন্টা ড্রাইভ করে যেতে হয়। ওইখানে যাওয়ার পর দেখা গেল যে আমার কাজটা পুরোপুরি হলো না, আরও কিছু কাগজপত্র লাগবে, তখন আরও একদিন ছুটি নিয়ে আবার 3 ঘন্টা ড্রাইভ করে আসতে হয়। একেবারেই শেষ পর্যায়ে চলে এসেছি। আপনাদের কাছ থেকে বেশ ভালো তথ্য আমাদের দর্শকরা পেলেন। আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা। প্রবাস মেলা। সুপ্রিয় দর্শক, প্রবাস মেলার এই পর্যায়ে আপনাদের জন্য রয়েছে বিভিন্ন দেশের খবরাখবর নিয়ে একটি প্রতিবেদন। প্রবাসী বাংলাদেশিরা শুধু জীবিকার সন্ধানেই সীমাবদ্ধ নন। ব্যবসা, সাংবাদিকতা, কমিউনিটি নেতৃত্ব, অর্থনীতি ও গণতান্ত্রিক অংশগ্রহণের মাধ্যমে তারা বিশ্বের বিভিন্ন দেশে দেশের পরিচয় তুলে ধরছেন। জেনে নেওয়া যাক কয়েকটি দেশের প্রবাসের কিছু খবরাখবর। স্কটল্যান্ডের এডিনবরায় বসবাসরত প্রবাসী বাংলাদেশিদের আয়োজনে মিলান বাংলা প্রেস ক্লাব ইতালির প্রতিষ্ঠাতা সভাপতি আলহাজ রিয়াজুল ইসলাম কাউসারকে সংবর্ধনা দেওয়া হয়। সম্প্রতি এক মত বিনিময় সভা ও প্রীতিভোজ অনুষ্ঠানে তিনি দলমতের ঊর্ধ্বে থেকে প্রবাসীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান। শুরুতে ফুলেল শুভেচ্ছায় তাকে বরণ করা হয়। বক্তব্য রাখেন আলমগীর কবির, মোজ্জেম হোসেন, ইমদাদুল হক শাহবাবু, আলমগীর শেখ, তুহিন মাহমুদ, মমিনুর রহমান,
আমিনুর ইসলাম, শহীদুল ইসলাম, নূর হোসেন, ইলিয়াস খান, জনি খন্দকার সহ আরও অনেকে। বক্তারা রেমিটেন্স প্রবাহ গতিশীল রাখতে প্রবাসীদের নিজ নিজ কাজে মনোযোগী হওয়ার উপর গুরুত্ব দেন এবং পারস্পরিক সহযোগিতার আহ্বান জানান। বাংলাদেশি পণ্য বিদেশের মাটিতে পরিচিত করা এবং বেকার প্রবাসীদের কর্মসংস্থানের লক্ষ্যে ইতালির মিলানে মাক্কা বাজার শপে শুভ উদ্বোধন করা হয়। সম্প্রতি মিলানোর ভিয়া পাদোভা 58-এ অবস্থিত দোকানটি বিশেষ দোয়ার মাধ্যমে উদ্বোধন করা হয়। স্বত্বাধিকারী মাওলানা গাউসুর রহমান কর্মসংস্থান ও রেমিটেন্স প্রবাহ বাড়ার আশাবাদ ব্যক্ত করেন। দোয়া পরিচালনা করেন মাহমুদ আফসা, মাওলানা জাহিদুল ইসলাম ও হাফিজ রবিউল ইসলাম। অনুষ্ঠানে মিলান বাংলা প্রেস ক্লাব ইতালির সাংবাদিক, ইকরা ইসলামিক একাডেমির পরিচালনা পর্ষদের সদস্য এবং বিভিন্ন শ্রেণী পেশার প্রবাসী বাংলাদেশিরা উপস্থিত ছিলেন। আগত অতিথিরা এই উদ্যোগকে সময়োপযোগী ও বাস্তবমুখী বলে মন্তব্য করেন। বাংলাদেশ সরকারের সিআইপি সম্মাননা 2026 অর্জন করায় সৌদি আরবে প্রবাসী ব্যবসায়ী ও ইনভেস্টর আব্দুল কাইয়ুম মির্জাকে সংবর্ধনা দেওয়া হয়। সৌদি আরব বাংলাদেশ প্রবাসী সাংবাদিক ফোরাম ও সান সিটি পলিক্লিনিক আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আবদুল্লাহ আল মামুন এবং সঞ্চালনা করেন ফকির আল আমিন। প্রধান অতিথি ছিলেন ফারুক আহমেদ চান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইয়াসিন মিয়া, আব্দুর রহমান, ওসমান গনি রাসেল সহ বিভিন্ন শ্রেণীর প্রবাসী পেশাজীবী। সংবর্ধিত অতিথি দেশের অর্থনৈতিক উন্নয়নে প্রবাসীদের নিয়ে সমন্বিতভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য দেশে ও দেশের বাইরে সব মিলিয়ে 15,33,682 জন পোস্টাল ভোটিংয়ের জন্য নিবন্ধন করেছেন। রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত ব্রিফিংয়ে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম জানান, নিবন্ধনকারীদের মধ্যে দেশের ভেতরে রয়েছেন 7,61,140 জন এবং প্রবাসী ভোটার 7,72,542 জন। তিনি বলেন, প্রবাসীদের রাজনৈতিক অংশগ্রহণ নিশ্চিত করতে প্রথমবারের মতো বড় উদ্যোগ নেওয়া হয়েছে। নির্বাচন কমিশনের সিদ্ধান্ত অনুযায়ী প্রতীক বরাদ্দের পর পোস্টাল ব্যালটে ভোট শুরু হবে, যা প্রবাসীদের মধ্যে নতুন আশার সঞ্চার করেছে। যুক্তরাষ্ট্রের মিশিগান অঙ্গরাজ্যের হেমট্রামেক সিটির নবনির্বাচিত মেয়র ও কাউন্সিল মেম্বারদের শপথ গ্রহণ ও অভিষেক অনুষ্ঠিত হয়। হেমট্রামেক পাবলিক লাইব্রেরিতে আয়োজিত অনুষ্ঠানে নতুন মেয়র হিসেবে শপথ নেন ইঞ্জিনিয়ার অ্যাডাম আল হার্বে। কাউন্সিল মেম্বার হিসেবে শপথ নেন আবু মুসা, নাইম চৌধুরী ও ইউসুফ সায়েদ। অনুষ্ঠানে সাবেক মেয়র ডাক্তার আমির গালিব, মিশিগান স্টেট ও ওয়েন কাউন্টির কর্মকর্তাবৃন্দ এবং বিভিন্ন শহর থেকে আগত কমিউনিটি নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানটি স্থানীয় প্রবাসী কমিউনিটির মধ্যে ব্যাপক উৎসাহ ও ইতিবাচক প্রতিক্রিয়া সৃষ্টি করে। প্রবাসী বাংলাদেশিদের এসব কর্মকাণ্ড প্রমাণ করে যে তারা শুধু বিদেশে বসবাসকারী নন, বরং দেশের অর্থনীতি, সমাজ, গণতন্ত্র ও আন্তর্জাতিক পরিচয়ের সক্রিয় অংশীদার হিসেবে দায়িত্বশীল ভূমিকা রেখে চলেছেন। প্রিয় দর্শক, প্রবাসী থেকে আপনারা যারা প্রবাস মেলায় অংশ নিতে চান, ভালোবাসা জানাতে চান, ভাগাভাগি করে নিতে চান আপনার চিন্তাগুলোকে, আপনারা আমাদেরকে ইমেইল করতে পারেন। ইমেল অ্যাড্রেসটি হলো probashmela@yahoo.com। সুপ্রিয় দর্শক, প্রবাস মেলার আজকের আয়োজন কেমন লাগলো? আশা করছি ভালোই লেগেছে। এই ভালো লাগার রেশটুকু থাকুক আপনাদের সাথে, এই প্রত্যাশা নিয়ে আজকের মতো এখানেই শেষ করছি। ভালো থাকবেন সকলে এবং অবশ্যই ভালোর সঙ্গে থাকবেন। কিছু জানা কিছু অজানার সন্ধানে প্রবাস মেলা।